ওকে, আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা। আশা করি তোমার সবাই খুব ভালো আছো এবং ফাইনালি তোমাদের সাথে ক্লাসে আমি আবারও চলে আসলাম। শুনেছি গতকালের ক্লাসে ফারহান ভাই বলেছে আমি বলে পলাতক, আমি মোটেও পলাতক না। আমার পরীক্ষা চলতেছে মাস্টার্সে, তাই আমি ছিলাম না, বাট আজকে পরীক্ষা দিয়ে তোমাদের কাছে চলে আসছি। তো আমি তোমাদের ফার্স্ট ভাই আছি তোমাদের সাথে, আছে বড় একটা সময় জুড়ে থাকবো। এর পাশাপাশি আমার সাথে রয়েছে ফারহান ভাই এবং সবুজ ভাই। ফারহান ভাই, অল রাইট, সো আমরা অনেক দিন ধরেই ফারসিমকে খুঁজে পাচ্ছিলাম না। আমার ধারণা ছিল ফারসিম তোমাদের জন্য কোনো একটা সাজেশন বা কোনো প্রশ্ন অ্যানালিসিস এরকম কোনো কিছু বানাচ্ছে। আজকে এসে জানতে পারলাম ফারসিম নাকি এতদিন পলাতক ছিল তার পরীক্ষার জন্য। এটা কোনো কথা হলো? আমি আরও এতদিন ভাবলাম যে আচ্ছা আর যাই হোক, আমাদের এইচএসসি 26 ব্যাচের জন্য একটা উপকার তো করছে ফারসিম। তো ফারসিম যদি এখন নিজের পরীক্ষা নিয়ে ব্যস্ত থাকে তাহলে আমাদের বাচ্চা কাচ্চাদের পরীক্ষার ব্যবস্থাটা করবে কে? সো এই জন্য কিন্তু আমরা আমাদের সাথে যুক্ত করেছি নতুন করে সবুজ ভাইকে। আমি একটু সবুজ ভাইকে তার পরিচয় দেওয়ার জন্য মাইকটা দিচ্ছি। আমি ওয়াহিদ সবুজ। আমি তোমাদের সাথে বাংলা বিষয়ের যাবতীয় সমস্যা নিয়ে তোমাদের সাথে থাকবো এবং এই সমস্যাগুলোর সমাধানে তোমাদের সাথে কাজ করবো ইনশাল্লাহ। আর আমাদের সাথে ফারসিন ভাই এবং ফারহান ভাই, এই দুজন অত্যন্ত অত্যন্ত জনপ্রিয় টিচার আমরা জানি এবং তোমাদেরকে দীর্ঘদিন ধরে সার্ভিস দিচ্ছেন। তাদের সাথে একটু একটু আমি সহযোগিতা করার চেষ্টা করবো তোমাদের সাথে। ওকে, থ্যাংক ইউ সো মাচ সবুজ ভাই। বাচ্চারা, আমি যদিও পরীক্ষার জন্য ব্যস্ত ছিলাম, বাট গত পরশুদিন কিন্তু তোমাদের জন্য ভিডিও পোস্ট করেছিলাম। সেই ভিডিওতে আমি জিজ্ঞেস করেছিলাম বাংলার প্রথম পত্র আর বাংলা দ্বিতীয় পত্র কার কোনটাতে কি সমস্যা রয়েছে। সেই প্রশ্নের উপরে ভিত্তি করে কিন্তু আমরা ওরিয়েন্টেশন ক্লাসগুলো সাজিয়েছি এবং তারই ধারাবাহিকতায় আজকে আমরা বাংলা দ্বিতীয় পত্রের ক্লাসটা নিয়ে আসতে যাচ্ছি এবং তোমাদেরই দেওয়া যে প্রশ্নগুলো সেগুলো সলভ করব। তো ফারহান ভাই, সবুজ ভাই, কিছুক্ষণ পরে আমি আবার আপনাদেরকে ডেকে নিচ্ছি। আমরা বের হওয়ার আগে একটা কথা বলে যাই, যারা যারা লাইভ ক্লাসটা এখনো শেয়ার দাও নাই তারা একটু আজকে লাইভ ক্লাসটা শেয়ার দাও এবং ক্যাপশনে তোমার আজকে বাংলা দ্বিতীয় পত্রের ওরিয়েন্টেশন লাইভ নিয়ে হোক বা বাংলা দ্বিতীয় পত্রের নির্মিতি নিয়ে হোক কিংবা যে কোনো প্রশ্ন যদি বাংলা ব্যাকরণ নিয়ে থাকে সেটা একটু ক্যাপশনে লিখে শেয়ার করে দাও আজকের লাইভটা। আমরা পরবর্তীতে তোমাদের লাইভগুলো শেয়ার কারা কারা দিয়েছো সেটা খুঁজে হলেও তোমাদের উত্তরগুলো সসম্মানে তোমাদেরকে দিয়ে দিব। সো ফিরছি একটু পরে, ততক্ষণ তোমাদের দায়িত্ব নিচ্ছে তোমাদের ফারসিম ভাইয়া। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফারহান ভাই, থ্যাংক ইউ সো মাচ সবুজ ভাই। তোমরা এই মুহূর্তে অনেকে দেখতে পাচ্ছ কমেন্ট করছো, একটু কমেন্টগুলো পড়ি আর তোমার মধ্যে প্রশ্নগুলো হচ্ছে কি আমাকে জিজ্ঞাসা করে থাকো। যেরকম মিম জিজ্ঞাসা করতেন কেমন আছেন ভাইয়া, আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি, পরীক্ষা দিয়ে এসেছি তো তাই এখন ফুরফুরা মেজাজে আছি। ওকে, আমাদের সাথে দেখতে পাচ্ছি এখানে মিহি জয়েন করেছে, বলছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম মিহি। তারপরে হচ্ছে কি আমাদের সাথে দেখতে পাচ্ছি এখানে হলো নুসাইবা জয়েন করেছে, আরো অনেকে জয়েন করছো। তোমাদেরকে আজকের ক্লাসে একটা ছোট্ট বিষয় নিয়ে কথাবার্তা বলবো, সেটা হচ্ছে তোমাদের যদি আজকের ক্লাস রিলেটেড কোনো প্রশ্ন থাকে প্লিজ ক্লাসটা শেয়ার করে ক্যাপশনে, ক্লাসের শেয়ার করার পর যে ক্যাপশনটা আসছে সেই ক্যাপশনে তোমার প্রশ্নের উত্তরটা দিয়ে দাও। ইজিলি তোমাদের শেয়ার কারা কারা করেছে ওইখান থেকে যেয়ে তোমাদের প্রশ্নের আমরা সমাধান তোমার পোস্টের কমেন্ট সেকশনে দিয়ে দিব। আচ্ছা স্টুডেন্টস, সো আই থিঙ্ক তোমরা অনেকেই আমাকে চিনো, বা যারা যারা চেনো না তাদের উদ্দেশ্যে আমি পরিচয় দিতে চাচ্ছি। আমি তোমাদের ফারসিম ভাইয়া, বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি, কয়েকদিন আগে অনার্স কমপ্লিট করেছি, এখন মাস্টার্স করছি, আর এর পাশাপাশি গত 5 বছরের বেশি সময় ধরে তোমাদেরকে বাংলা পড়াচ্ছি। এবং এইচএসসি 26 ব্যাচে তোমাদের অনেক বন্ধুদেরকে ইতিমধ্যে আমি পড়িয়েছি এবং তারা অ্যাকচুয়ালি জানে আমি কিভাবে পড়াই এবং আমার পড়া তারা আদৌ এনজয় করে কিনা ওরা কিন্তু কমেন্টেই বলতে পারবে। সো আমার এইচএসসি 26 1.2 এর যে বাচ্চারা আছো তারা যদি এই মুহূর্তে লাইভে থেকে থাকে একটু কাইন্ডলি কমেন্টে জানাও আমার পড়াটা তোমাদের কাছে কেমন লাগে এবং সেটা কেন, যদি ভালো হয় সেটা কেন ভালো লাগে এটা একটু কাইন্ডলি কমেন্টে জানিয়ে দাও। ওকে, সো আমরা আজকে ফার্স্টে ক্লাসের যে বিষয়টা নিয়ে বেশি আমরা ডিসকাস করব, ক্লাসে আজকে একটা বড় একটা টাইম যাবে এই বিষয়গুলো নিয়ে কথা বলতে, সেটা হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র। বাংলা দ্বিতীয় পত্র নিয়ে তোমাদের যত জিজ্ঞাসা রয়েছে এই বিষয়গুলো নিয়ে চলো আমরা কথাবার্তা বলা শুরু করি। ফার্স্টে ভাইয়া, দ্বিতীয় পত্রে কিভাবে ভালো করব, বিশেষ করে গ্রামার এবং রিটেনে একটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা যদি আমাদের সম্পূর্ণ বাংলা দ্বিতীয় পত্রের কথা চিন্তা করি, সে বাংলা দ্বিতীয় পত্রে কিন্তু আমার দুইটা পার্ট আছে। একটা হচ্ছে গিয়ে ব্যাকরণ, যে ব্যাকরণ থেকে আমাদের 30 মার্ক আসবে, এবং একটা হচ্ছে গিয়ে আবার নির্মিতি, যে নির্মিতি থেকে আমার 70 মার্ক আসবে। এই মোট হচ্ছে গিয়ে আমার 100 মার্কের পরীক্ষা। বাচ্চারা, তোমাদেরকে আমি একটা কথা বলি, বাংলা ব্যাকরণ, ব্যাকরণের যে পার্টগুলো এখানে একটা মজার বিষয় রয়েছে। এই যে তোমার মজার বিষয়টা সেটা কি সেটা নিয়ে একটু তোমাদেরকে বলি। বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণে আমরা যে জিনিসটা দেখতে পাই সেটা হলো প্রত্যেকটা প্রশ্নেরই একটা করে অথবা থাকে। ফর অ্যান এক্সাম্পল,
অধ্বনির উচ্চারণের নিয়ম লেখো, অথবা নিচের 8টি শব্দ থেকে যে কোনো 5টি শব্দের সঠিক উচ্চারণ লিখো। এই টাইপের একটা প্রশ্ন থাকে। আরেকটা প্রশ্ন থাকে, সাপোজ হচ্ছে কি তোমার বাংলা বানানের, প্রমিত বাংলা বানানের নিয়ম লিখো 5টি উদাহরণ সহ, অথবা নিচের অশুদ্ধ বানানগুলো থেকে যে কোনো 5টি বানানের শুদ্ধ বানান লিখো। এইখানে তোমরা অনেকে কনফিউজড হয়ে যাও, তোমরা ভাবো যে আচ্ছা ভাইয়া 5টা হলো কি শুদ্ধ বানান করতে বলছে বা সঠিক উচ্চারণ লিখতে বলছে, এটা তো একটু ভুল করে তো 1-2 মার্ক কাটা, তাহলে একটা কাজ করি আমি বানানের নিয়ম গণহারে লিখি, তারপর হচ্ছে উচ্চারণের নিয়ম গণহারে লিখি, এরকম করি। বাট আমি সবসময় তোমাদেরকে এটা করতে নিষেধ করি। তার কারণটা হচ্ছে যে দুইটা করে সমস্যা। নাম্বার 1, তুমি যদি গণহারে বানানের নিয়ম লিখতে নাও, তুমি যদি হচ্ছে গণহারে কি বলে উচ্চারণের নিয়ম লিখতে নাও, তাহলে তোমার দুটো সমস্যা হবে। নাম্বার 1, টাইম অনেক বেশি কনজিউম হবে, এবং নাম্বার 2, তুমি শত চেষ্টা করলেও শত ভালো লিখলেও 5-এ 5 আসলে পাবা না। কারণ টিচারের সেখানে নাম্বার কাটার একটা জায়গা থাকে। খুব ভালো লিখেছো, টিচারের মন চাইতো না, তিনি তোমাকে 4 বা 4.5 দিয়ে দিল। বাট ইন টার্মস অফ শুদ্ধ বানান লেখা, সঠিক উচ্চারণ লেখা, বাক্যান্তর করা, এখানে কিন্তু টিচারের আসলে নাম্বার কাটার কোনো জায়গা নাই। এবং নাম্বার কাটার যেহেতু এখানে কোনো জায়গা নাই, সো এই জায়গা থেকে আমরা দেখতে পারি অঙ্কের মতো নাম্বার উঠবে। তো তখন তুমি এসে বলবা যে ভাইয়া অঙ্কের মতো নাম্বার উঠবে বুঝলাম, কিন্তু এমন যদি হয় 8টা বানানকে শুদ্ধ করতে বলছে, একটাও আমি পারতেছি না, তখন তো ভাই মাঠে মারা যাবো, তার চেয়ে ওখানে 3-4 পাওয়া ভালো না? এইটার জন্য একটা টোটকা আছে। টোটকাটার আসলে ইন ডিটেল যদিও আমরা আমাদের মূল কোর্সে আলোচনা করব, এবং মূল কোর্সে ওই টোটকার উপরে আমরা বেশি বেশি প্র্যাকটিস করাবো, বাট এখানে তো ওয়ান লাইনার বলে দিই। সেই টোটকাটা হলো, বিগত 5 বছরের যদি বোর্ড প্রশ্ন সলভ করে তুমি পরীক্ষার হলে যাও, তাহলে তোমাকে যে শুদ্ধ বানানের কথা বলছে, সঠিক উচ্চারণ লেখার কথা বলছে, তুমি সেখানে অ্যাটলিস্ট 5টা কমন পাবাই। এবং এই যে 5টা কমন পাচ্ছ, এর মাধ্যমে দেখা যাবে তুমি কিন্তু 5-এ 5 পাবা, 5-এ 4, 4.5 পাওয়ার কিন্তু কোনো প্রবাবিলিটি নাই। অ্যান্ড এই রুলসটা ফলো করে আমি আসলে যখন এইচএসসি পরীক্ষা দিয়েছি, এইচএসসিতে বাংলা দ্বিতীয় পত্রে আমি 100-এর মধ্যে 94 পেয়েছিলাম, এবং আমি বাসায় এসে যখন মিলাই অ্যান্সার, তখন দেখি ব্যাকরণে যে 30 মার্ক, আমার সমাসের একটা কোশ্চেনের অ্যান্সার ভুল গেছিল, সেখানে ব্যাকরণে 30 মার্কের মধ্যে আমি 29 মার্ক ঠিক করে আসছিলাম। সো এই বিষয়টা কিন্তু আসলে অনেক বেশি ইম্পর্ট্যান্ট, এবং এটা কিন্তু এক ধরনের ট্যাকটিক্স। এই ট্যাকটিক্সটা কিন্তু আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, ঠিক আছে? ওকে, এরপর আসি রিটেনে। সত্যি কথা বলতে বিআই 1 বাচ্চারা আরো ভালো বলতে পারবে, তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের নির্মিতির ক্লাসটা বা রিটেনের ক্লাসটা অলওয়েজ আমি নিয়ে থাকি। কারণ আমার মানে এই ক্লাসটা আমার নীতি ভালো লাগে প্রথমত, এবং দ্বিতীয়ত এখানে আমি অনেক ধরনের রুলস শিখাই। খাতা প্রেজেন্টেশন নিয়ে আমি কথাবার্তা বলি, একটা পার্টিকুলার টপিক কিভাবে লেখা উচিত, কোন জায়গাটা থেকে খাতায় লেখা উচিত, কোন জায়গা থেকে খাতায় না লেখা উচিত, সেটাও বলি। আমরা জানি একটা খাতার মধ্যে কিন্তু 2টা পেজ, মানে বাম সাইড ডান সাইড 2 সাইড থাকে, তাই না? কোন সাইড থেকে অ্যাপ্লিকেশন লেখা দরকার, কোন সাইড থেকে প্রতিবেদন লেখা দরকার, একটা প্রতিবেদন অ্যাটলিস্ট তোমার কয় পৃষ্ঠা লেখা দরকার, এসব কিছু কিন্তু আমি আমার ক্লাসে ব্যাখ্যা করি। সো আমাদের পেইড কোর্স যখন তোমরা চলে আসবা, তখন কিন্তু আমরা রিটেনের উপরে স্পেশাল 2টা ক্লাস রাখবো। সো একদমই হচ্ছে কি তোমার চিন্তা করো না। ওকে, এরপর এর মাধ্যমে কিন্তু আমাদের প্রথম যে কোশ্চেনটা, এটা কিন্তু সলভ হয়ে গেল। এরপর আসে দ্বিতীয় কোশ্চেনটা, ব্যাকরণ অংশটা কিভাবে পড়লে ভালোভাবে লিখতে পারবো। আমি অলরেডি প্রথম প্রশ্নের আসলে এটা একটা সম্পূরক প্রশ্ন, যে কিভাবে ভালো করলে ব্যাকরণে ভালো করে পড়তে পারবো, একইভাবে ব্যাকরণ অংশটা কিভাবে পড়লে ভালোভাবে লিখতে পারবো, তা সম্পূরক প্রশ্ন। ঘটনা ওইটাই, তোমার বাংলা দ্বিতীয় পত্রের সবকিছু বেসিক পড়া হয়ে গেলে আমি বিশ্বাস করি তোমাদের অনেকেরই বেসিক পড়া হয়ে গেছে। এখন 100-তে 100 প্র্যাকটিসের জন্য তোমরা যখন আমাদের কোর্সে এনরোল করবা, এনরোল করার পরে আমরা কিন্তু অনেক বেশি প্র্যাকটিস করব। আমরা কিন্তু ক্লাস অন ক্লাস প্র্যাকটিস করব, ক্লাসের পরে তোমার ডেইলি এক্সামে প্র্যাকটিস করব, তারপর গ্রুপে আমাদের পেইড গ্রুপটা রয়েছে, পেইড গ্রুপে প্র্যাকটিস করব, কিউএনএ সেশনে প্র্যাকটিস করব। তোমরা যখন আমাদের বইটা পাবা, সেই বইটার মধ্যে আমরা অনেক 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 বেশি কিন্তু প্র্যাকটিস করব। সো একটা কথাই, ব্যাকরণ অংশে ভালো করার নিয়ম হলো একদম সোজা একটা নিয়ম, বিগত 5 বছরের প্রশ্ন
সমাধান। এটা কিন্তু আমরা আমাদের কোর্সের মধ্যে এনশিওর করব যে আমরা আদৌ 5 বছরের প্রশ্ন সমাধান করছি কিনা, নানানভাবে করব। হয়তো ওই বোর্ডের প্রশ্ন থেকেই তোমাদের ডেইলি এক্সামের প্রশ্ন আসছে, মান্থলি এক্সামের প্রশ্ন আসছে, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, এরপর ক্লাসের এই পার্টটাতে আমাদের কিন্তু বেশি সময় যাবে প্রতিবেদন, সারাংশ, সারমর্ম, এইগুলা কিভাবে লিখবো। অনেকেই কিন্তু তোমরা এই প্রশ্নটা করেছে এবং আমার কাছে হইলো গিয়ে আমি মনে করি যে এটা নিয়ে টাইম বেশি দেওয়া দরকার। সুজন জিজ্ঞাসা করছে, ভাইয়া আমি যে সঠিক নিয়মে লিখতে গেলে সমস্যা হয়, আর আমি সঠিক শব্দগুলো উচ্চারণ করে লিখতে সমস্যা হয় ভাই। তোমার এই সমস্যা তুমি যে এত দ্রুত আইডেন্টিফাই করেছো অন্যদের তুলনায়, এটা আসলে অনেক বড় একটা হচ্ছে প্রাপ্তি। তোমার এখানে জিনিসটা মাথায় রাখতে হবে, সেটা হলো প্র্যাকটিস করা। তুমি যত বিগত বছর বোর্ড পড়ে প্র্যাকটিস করবা, তত অ্যাকচুয়ালি তোমার জন্য ইজিয়ার হবে। আমি খুবই সিম্পলি বলি, আমি যখন তোমাদের এইতে ছিলাম, আমি বিগত 5 বছরে আমি পরীক্ষা দিয়েছি 2019 সালে। সো আমি যদি ওই হিসাব করি 2014, 15, 16, 17, 18, 14 সাল থেকে শুরু করে 18 সাল পর্যন্ত যত তোমার প্রশ্ন আসে, সবগুলো প্রশ্ন আমি জাস্ট খাতার মধ্যে লিখছিলাম। লাইক সঠিক উচ্চারণ এরকম 5 বছরে প্রায় তোমার প্রত্যেক বছর হলে তোমার 8টা করে প্রশ্ন আসে, 5 8 40, এবং হচ্ছে তোমার বোর্ড হইল গিয়ে 7টা, 4 7 28, প্রায় 280টার মতো। 280টার মধ্যে আমি লেজিট খাতার মধ্যে লিখছিলাম এবং ওইটাই বারবার নোট আকারে পড়ছি, প্র্যাকটিস করছি। অ্যান্ড এই পড়া আর প্র্যাকটিস করার মাধ্যমে কিন্তু আমরা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, আমি আমার পরীক্ষার হলে 5টাই কমন পাইছি, আমার কিন্তু এর বাইরে কোনো কিছু আসে নাই। সো তোমরাও কিন্তু একইভাবে জিনিসটা ফলো করবা। ওকে, ঠিক আছে। আজকে সেপারেটলি আমরা কোনো কিউএনএ ক্লাস দিচ্ছি না, এই ক্লাসের মধ্যে তোমাদের যাবতীয় ডাউটস কিন্তু আমরা সলভ করব। আচ্ছা, আগাই তাহলে সামনের দিকে। এখানে কি দেখতে পাচ্ছি প্রতিবেদন, সারাংশ আর সারমর্ম। তোমরা সবসময় একটা হলো কি বেসিক ভুল করে থাকো। আমি একটু পরের স্লাইডটায় যাই। যদি এটা তোমার একটা খাতা হয়ে থাকে, তোমরা অনেক সময় যে কাজটা করো, সারাংশ সারমর্ম লেখার সময় সাপোজ তুমি লিখলা যে 9 নং প্রশ্ন উত্তর, সারাংশ সারমর্ম এতটুকুর মধ্যে, যেটা 3 থেকে 4 বাক্য, শেষ হয়ে যায় জিনিসটা। এরপর আবার কি সুন্দর এখান থেকে 10 নং প্রশ্ন উত্তর নিয়ে তোমরা লেখা শুরু করে দাও। সত্যি কথা বলতে হ্যাঁ, সারাংশ সারমর্ম জিনিসটা হচ্ছে খুবই ছোট, বাট তুমি যদি এভাবেই লেখো, আসলে সারাংশ সারমর্মের যে সৌন্দর্যটা সেটা নষ্ট হয়ে যায়। তাই সবসময় যে কাজটা করতে হয়, এরকম একটা পরীক্ষার খাতা যদি হচ্ছে কি তোমাকে দেওয়া হয়, সেই ক্ষেত্রে অবভিয়াসলি সেই খাতার প্রায় পুরোটা অংশ জুড়ে আমার সারাংশ সারমর্ম কিন্তু লিখতে হবে, ঠিক আছে? মানে অ্যাটলিস্ট এতটুকু জুড়ে লিখতে হবে। সেক্ষেত্রে তুমি প্রশ্ন করতে পারো যে ভাইয়া তাহলে কি আমি 7-8 বাক্য লিখবো কিনা? অবভিয়াসলি না, বিগ ক্রস, কখনো এটা করা যাবে না। রাদার দ্যান তোমার সেখানে কিছু সিস্টেম রয়েছে, সেই সিস্টেমগুলো ফলো করতে হবে, যেটা অবভিয়াসলি আমাদের নিয়মিত ক্লাস যখন হবে পেইড ব্যাচে, তখন সেখানে আমি আলোচনা করব। সো এই যেটা পার্টিকুলার সিস্টেম, এই সিস্টেমটা আমরা আমাদের ক্লাসের মধ্যে শিখাবো। একইভাবে হচ্ছে কি, যদি আমি এবার আসি প্রতিবেদনের মধ্যে, দেখো আমরা জানি মানে তোমাদের অনেক ধরনের হচ্ছে প্রতিবেদন দেখো, বাট তোমরা যে স্টেজে আছো, এই স্টেজে আমরা 3 ধরনের প্রতিবেদন দেখতে পাই। প্রথম যে প্রতিবেদনটা, সেটা হচ্ছে কি তোমার প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। দ্বিতীয় যে প্রতিবেদনটা, সেটা হচ্ছে কি তোমার সংবাদপত্র প্রতিবেদন। অ্যান্ড আরেকটা যে প্রতিবেদন রয়েছে সেটাকে বলে সংবাদপত্রে প্রকাশের প্রতিবেদন। এখন কথা হচ্ছে, এই যে তোমার 3 টাইপের প্রতিবেদন রয়েছে, এর মধ্যে প্রাতিষ্ঠানিক প্রতিবেদনটা সম্পূর্ণ ডিফারেন্ট টাইপের, একটা অ্যাপ্লিকেশনের টাইপের লিখতে হয় এবং এটাতে অ্যাটলিস্ট 3 পৃষ্ঠার মতো লেখা লাগে। সংবাদপত্র প্রতিবেদন আর সংবাদপত্র প্রকাশের প্রতিবেদন, আজীবন তোমাদের এই জায়গায় এসে মাথাটা যায় আওলায়, ভাইয়া দুইটাতে সংবাদপত্রের প্রতিবেদন। অবভিয়াসলি না। যে জিনিসটা এখানে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে সংবাদপত্র প্রতিবেদন যেটা, এই যে এইটা যেটা নিয়ে কথাবার্তা বলতেছি, এইখানে তুমি কোনো পত্রিকার নিজস্ব প্রতিনিধি, ঠিক আছে? এইটা একটা। আর প্রকাশ্যে প্রতিবেদন যেটা, সেখানে হলো কি তুমি একজন জেনারেল পিপল বা আম আদমি, তোমার এরিয়াতে কোনো একটা প্রবলেম হচ্ছে, সেই প্রবলেমটা তুমি একটা পত্রিকায় প্রকাশ করতে চাচ্ছ, পত্রিকার মাধ্যমে সবাইকে তুমি জানাতে চাচ্ছ, সেই ক্ষেত্রে তুমি এরকম একটা প্রতিবেদন লিখবা।
সো অ্যাপারেন্টলি তোমার যদিও এখানে 3টা প্রতিবেদন রয়েছে, বাট 3টা প্রতিবেদন লেখার নিয়ম আঙ্গিক সম্পূর্ণ কিন্তু ডিফারেন্ট। এর মধ্যে কোনোটা আবার খাম দেওয়া লাগে, কোনোটা খাম দেওয়া লাগে না, আবার কোনোটা বক্স দেওয়া লাগে। সো অনেক ধরনের এখানে মার প্যাচ রয়েছে। এত মার প্যাচ অবভিয়াসলি আমরা এই ছোট্ট একটা ওরিয়েন্টেশন ক্লাসের মধ্যে শেষ করতে পারবো না, বাট আমি তোমাদেরকে অ্যাসিউরিটি দিচ্ছি যে আমাদের যে কোর্সটা রয়েছে সেই কোর্সে আমরা যখন নির্মিতির ক্লাসটা নিব, আমি পার্টিকুলারলি একটা পুরো 1.5 ঘন্টার ক্লাসে প্রতিবেদন লেখার নিয়ম, সারমর্ম লেখার নিয়ম সবকিছু কিন্তু তোমাদেরকে ধরে ধরে বুঝিয়ে দিব। তার মানে স্টুডেন্টস বুঝতেই পারতেছো, সম্পূর্ণ জায়গা থেকে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব যাতে তোমাদের কোনো প্রকার ডাউটস না থাকে। আচ্ছা, সো মোটামুটি আমি 3টা নিয়ে কথাবার্তা বললাম। এবার আমি ডেকে নিচ্ছি আমাদের ফারহান ভাই আর সবুজ ভাইয়াকে রাইটিং পার্ট নিয়ে সাজেশন দিতে। ভাইয়া যদি আপনারা চলে আসতেন। অলরাইট, অনেক ধন্যবাদ ফারসিমকে এতক্ষণ এত চমৎকারভাবে সবকিছু ব্যাখ্যা বিশ্লেষণ করার জন্য। আমি আর সবুজ ভাই তোমাদের সাথে স্টুডিওতে ছিলাম, ক্যামেরার বাইরে যদিও, বাট কমেন্ট দেখছিলাম সবাই যারা আমাদের সাথে বাংলা 1.0 কোর্সটাতে ছিল, তারা একটু যদি কমেন্টে লিখতা যে আমাদের সাথে ক্লাসটা করে তোমাদের কাছে কি মনে হয়েছে, বা কোর্সটা সম্পর্কে তোমাদের আইডিয়া কি, আমাদের সার্ভিসগুলো কেমন লেগেছে, কোর্সে কোন জিনিসটা সবচেয়ে ভালো লেগেছে, সেটা কি লাইভ ক্লাস নাকি কিউএনএ ক্লাস নাকি আমাদের বই, কোন জিনিসটা তোমার কাছে মনে হয়েছে একেবারে তোমার লাইফের বেস্ট ডিসিশন, সেটা একটু তোমরা কমেন্টে লিখে জানাও। আরেকটা কথা বলেছিলাম যে এই লাইভ ক্লাসটা শেয়ার করলে আমরা কিন্তু আজকে তোমাদেরকে ক্লাসের পরে তোমাদের ইনবক্সে এই ক্লাসের স্লাইডটা পাঠিয়ে দিব যারা এই ক্লাসটা শেয়ার করবা। সো আর দেরি না করে ঝটপট জলদি যদি আজকে লাইভ ক্লাসটা শেয়ার করে ফেলো, যাতে করে তোমাদেরকে আমরা ইনবক্সে ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে আজকে ক্লাসের স্লাইডটা পাঠিয়ে দিতে পারি। ওকে, আমরা যদি একটু পরের প্রশ্নটা দেখি যে ভাইয়া দ্বিতীয় পত্রের রাইটিং পার্টে কিভাবে ভালো করব। সো আমাদেরকে এই প্রশ্নটার উত্তর দেবে হচ্ছে সবুজ ভাইয়া, বাংলা দ্বিতীয় পত্রের রাইটিং পার্টে কিভাবে ভালো করা যায়। ওকে, বাংলা দ্বিতীয় পত্রে আমরা জানি রাইটিং পার্টে আমাদের কিন্তু 70 নম্বরের প্রশ্নের উত্তর করা লাগে। এই 70 নম্বরের মধ্যে অলরেডি কিন্তু তোমাদের ফারসিম ভাইয়া কিছুটা অংশ আলোচনা করে ফেলেছেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিসটা আলোচনা করে ফেলেছেন, প্রতিবেদন, যেটা আমাদের বারবার কিন্তু পরীক্ষায় ভুল হয়, নিয়মটা আমরা ঠিকঠাক মতো ওখানে দিতে পারি না। তো আমরা বাকি অংশটুকু নিয়ে যদি একটু কথা বলতে চাই, আমাদের রিটেন পার্টে সবচাইতে বেশি নম্বর থাকে হচ্ছে আমাদের প্রবন্ধ রচনাতে। তো প্রবন্ধ রচনা নিয়েই যদি আমরা একটু কথাটা শুরু করতে চাই, তাহলে আমার মনে হয় যে একটু ভালো হবে। প্রবন্ধ রচনার ক্ষেত্রে দেখো, আমরা সবসময় যেটা চিন্তা করি যে যত বেশি পেজ লেখা যায় ততই বোধহয় ভালো। এক পৃষ্ঠায় 9 লাইন থাকুক 10 লাইন থাকুক কোনো ব্যাপার না, পয়েন্ট থাকতে হবে 20, 25, 30টা, আর পৃষ্ঠা হতে হবে 15, 20, 25 পৃষ্ঠা লিখতে হবে। এটা আমাদের একটা টেন্ডেন্সি থাকে। কিন্তু একটা জিনিস মনে রাখবে যে বেশি লিখলেই বেশি নম্বর পাওয়া যায়, এটা অত্যন্ত সনাতনী ধারণা। এই ধারণা কিন্তু এখন আর কাজ করছে না। বেশি লিখলেই কিন্তু এখন আর বেশি নম্বর পাওয়া যায় না। লেখা হতে হয় খুব কম্প্যাক্ট এবং লেখা হতে হয় খুব চমৎকার। এই ক্ষেত্রে একটা জিনিস বলি, রচনার ক্ষেত্রে, প্রবন্ধ রচনার ক্ষেত্রে কয়েকটা জিনিস খুব ভালো করে ফলো করা দরকার। সেটা হচ্ছে প্রথমত, আমাদের প্রত্যেক পৃষ্ঠায় আমরা কতটা লাইন লিখবো, এটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তুমি যদি একটা পৃষ্ঠায় 20 লাইন লেখো, তাহলে হাতের লেখা হয়ে যাবে ছোট ছোট। এক পৃষ্ঠায় যদি তুমি 9 লাইন 10 লাইন লেখো, হাতের লেখা কিন্তু হয়ে যাবে অনেক বড় বড়, ফাঁকা ফাঁকা। দুইটার কোনোটাই কিন্তু অ্যাকসেপ্টেবল না। সেই কারণে আমরা সবসময় চেষ্টা করবো যে একটা পৃষ্ঠায় আমাদের লাইন, বাক্য না কিন্তু লাইন থাকবে মোটামুটি 14টা 15টার মতো লাইন থাকবে। 14টা আমার কাছে মনে হয় যে সবচেয়ে ভালো একটা পরিমাণ হতে পারে। 14 লাইন যদি তুমি লেখো, তাহলে দেখবা তোমার খাতার চেহারাটা সুন্দর হবে। আর দ্বিতীয়ত হচ্ছে রচনার ক্ষেত্রে আমাদের আরেকটা বিষয় ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমরা প্রচুর পয়েন্ট লেখার দিকে মনোযোগী হই, কিন্তু একটা পয়েন্টের মধ্যে যতটুকু তথ্য থাকা দরকার, বিশ্লেষণ থাকা দরকার, ব্যাখ্যা থাকা দরকার, সেই দিকে কিন্তু আমরা বেশিরভাগ সময় নজর দিই না। তো রচনার ক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে যে হ্যাঁ, আমরা পয়েন্ট দিব, অনেক পয়েন্ট লিখব, কিন্তু ততগুলো পয়েন্টই লিখব যতগুলো পয়েন্টের মধ্যে আমরা একটা ভালো মানের ব্যাখ্যা দিতে পারবো, ভালো তথ্য দিতে পারবো। অর্থাৎ তুমি পয়েন্ট যে কটাই দাও না কেন, অবশ্যই প্রত্যেকটা পয়েন্টের মধ্যে ঠিকঠাক মতো সেই পয়েন্টের ব্যাখ্যাটা, পয়েন্ট সম্পর্কে তথ্যগুলো যেন লিখতে পারো, এটা খেয়াল রাখতে হবে। আর একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় আছে রচনার ক্ষেত্রে, সেটা হচ্ছে আমরা সবাই জানি কোটেশন। যদি আমরা এমন করে প্রবন্ধ লিখি যে প্রবন্ধটা আসলে চরিত্র গঠনমূলক, যেমন অধ্যবসায় চরিত্র গঠনমূলক, স্বদেশ প্রেম, শ্রমের মর্যাদা, এই ধরনের চরিত্র গঠনমূলক যেই প্রবন্ধগুলো আছে, এইগুলোর ক্ষেত্রে আমাদের সবসময় চেষ্টা করতে হবে আমরা যেন অনেক কোটেশন দিতে পারি, রাইটারদের, বিভিন্ন বিখ্যাত মানুষের কোটেশন। তুমি যত নির্ভুলভাবে
যত বেশি কোটেশন যুক্ত করতে পারবে তোমার লেখার মান কিন্তু তত বেড়ে যাবে। আর এই ক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, অনেকেই আছে পরীক্ষার হলে এই প্রবন্ধ রচনা করতে গিয়ে নিজেই অনেক বড় মনীষী হয়ে যায়, একটা মনে করে যে ঠিক আছে একটা লিখে দিলাম, একটা নাম দিয়ে দিলাম, হয়ে গেল। মনে করে যে টিচার কি আর সব কোটেশন জানেন? কিন্তু একটা জিনিস সবসময় মনে রাখবে, যেই টিচার গত 10 বছর 12 বছর ধরে খাতা দেখছেন, তিনি কিন্তু জানেন কোন বইতে কোন কোটেশন থাকতে পারে। যত কোটেশনই আছে বিভিন্ন বইতে, বইয়ের বাইরে তো তোমার কোনো কোটেশন জানার সুযোগ নাই। এই সকল কোটেশনে কিন্তু একজন টিচারের মাথায় কিন্তু থাকে, তার ধারণা থাকে যে এই কোটেশনটা আসলেই কোটেশন নাকি স্টুডেন্ট নিজে লিখেছে। একটা সত্য ঘটনা স্বীকার করি, সেটা হচ্ছে আমি যখন ছোট ছিলাম যে কোনো জিনিস একটু জটিল করে লিখে বলতাম যে চৈনিক দার্শনিক কনফুসিয়াস বলেছেন, যে কোনো উল্টাপাল্টা জিনিস যেটা আসলে কোনো সেন্স মেক করে না সেটা লিখে বলতাম সক্রেটিস বলেছেন। অর্থাৎ আমি কোটেশন নিজে বানিয়ে লিখতাম বটে অবশ্যই, যেটা তোমাদের করা উচিত হবে না, কিন্তু অ্যাটলিস্ট একটু রিলেভেন্স রাখতাম। মানে মনে করো যে কথা বলতে পারে ওইটা সম্পর্কে আইডিয়া রেখে আমি আসলে ওইটার ধারে কাছে দিয়ে বানিয়ে বলতাম। বাট এখনকার সময়টা আসলে আগের চেয়ে অনেক আপ টু ডেট। এখন কিন্তু একজন টিচার চাইলেই তোমার লেখা একটা কোটেশন সেটা তিনি চাইলেই অনলাইনে সার্চ করে দেখতে পারে যে আদৌ কনফুসিয়াস তার জীবদ্দশায় এই কথা বলেছিলেন কিনা, কিংবা আদৌ সক্রেটিস এই টপিকে, মানে কোটেশন তো বাদ দাও, তুমি যেই টপিকে কোটেশন দিচ্ছ, মনে করো অধ্যবসায় সম্পর্কে সক্রেটিস বলেছেন এইটা, দেখা যাবে যে অনলাইনে সার্চ করে তোমার পরীক্ষক দেখে নিচ্ছেন যে আদৌ সক্রেটিস তার জীবদ্দশায় কখনো অধ্যবসায় নিয়েই কিছু বলেন নাই। সো এখন কিন্তু অনেক সাবধানে থাকতে হবে। সবসময় যে কথাটা বলি, এক্সিলেন্ট করতে গিয়ে অ্যাক্সিডেন্ট করা যাবে না। একদম একদম কারেক্ট কথা। এবং এখন অনলাইনে কিন্তু সব কিছু 1 সেকেন্ডের ব্যাপার, এগুলো খুঁজে বের করা। তো এই ব্যাপারগুলোতে আমাদের একটু সচেতন হতে হবে। আরেকটা জিনিস হচ্ছে, কিছু কিছু প্রবন্ধ আছে যেগুলো তথ্যবহুল, তথ্য সমৃদ্ধ প্রবন্ধ, যেমন হতে পারে পরিবেশ বিষয়ক কোনো প্রবন্ধ হতে পারে, হ্যাঁ, যেগুলো তথ্য সমৃদ্ধ প্রবন্ধ, সেইগুলোর ক্ষেত্রে কিন্তু তথ্য যাতে যথেষ্ট পরিমাণে এবং খুবই রেলেভেন্ট এবং তথ্যগুলো যেন অ্যাকুরেট হয়, এই দিকগুলো একটু লক্ষ্য রেখে আমাদের কিন্তু লিখতে হবে। যেহেতু ফারহান ভাই বলেন খুবই ইম্পর্টেন্ট, এখন যেহেতু সব কিছু অ্যাক্সেস করা খুবই সহজ, তো আমরা বেশি চালাকি করতে গেলে কিন্তু অতি চালাকের গলায় দড়ি হয়ে যাবে। তো আমাদের প্রবন্ধ রচনার ক্ষেত্রে তাহলে কোটেশন, তথ্যগুলো, পয়েন্টের নামগুলো একটু ভালো করে আমরা মনে রাখবো এবং পয়েন্টের মধ্যেকার ব্যাখ্যাগুলো যেন একটু মোটামুটি ভালো করে দিতে পারি সেটা একটু লক্ষ্য রাখবো। এটা তো অবভিয়াস যে একটা 15 পৃষ্ঠা বা 16 পৃষ্ঠার প্রবন্ধ টিচার কোনো দিনই পড়ে দেখবেন না, কোনো সন্দেহ নাই। কিন্তু অবশ্যই সেখানে খাতার কতটা সুন্দর হয়েছে, তোমার পয়েন্টগুলো দেখলেই বুঝতে পারবেন যে পয়েন্টের মধ্যেকার ব্যাখ্যা কতটুকু লিখেছো, এটা দেখলেই বুঝতে পারবেন যে ওটা তুমি কতটা জেনে লিখেছো বা কতটা যোগ্যতা দক্ষতার সাথে লিখেছো, নাকি জাস্ট ফাও লিখে দিয়েছো, এটা কিন্তু দেখলেই টিচার বুঝতে পারবেন। সো ভূমিকাটা, উপসংহারটা, পয়েন্টের নামগুলা, এইগুলো একটু ভালো করে মেমোরাইজ করতে হবে। তারপরে আমাদের কোটেশনগুলো, তথ্যগুলো মেমোরাইজ করতে হবে এবং অবশ্যই প্রত্যেকটা পয়েন্টের মধ্যে যেন আমরা ব্যাখ্যাটা ঠিকঠাক মতো দিই। তো একটা রচনা কতটুকু লেখা উচিত, তো আমরা মোটামুটি মানে 15-20 পৃষ্ঠা লিখে ফেলার কোনো প্রয়োজন নেই। তবে 20 মার্কের যেহেতু একটা প্রবন্ধ, তো সেটা মাথায় রেখে অন্তত আমাদের 10 পৃষ্ঠা 12 পৃষ্ঠার আশপাশে যদি হয় তাহলে এটা চমৎকার একটা ব্যাপার হতে পারে। তো এই জায়গাটাতে ফারহান ভাই আমি আরেকটা জিনিস একটু যুক্ত করতে চাই। অনেক সময় কিন্তু আমাদের এটা একটা চ্যালেঞ্জ হয় যে প্রবন্ধ আমরা এত বড় লিখবো, এই টাইমটা কীভাবে বের করব, তাই না? টাইমটা নিয়ে কিন্তু একটা ঝামেলা আছে যে আমাদের যদি আমরা এক্স্যাক্টলি টাইমটা কাউন্ট করি তাহলে আমাদের প্রতি মার্কের জন্য কিন্তু 1.8 মিনিট আমাদের টাইম পরীক্ষায়। তো সেই হিসাবে আমাদের রচনায় কিন্তু 20 মার্ক মানে হচ্ছে আমাদের সময় 36 মিনিট। ওই হিসাবে 36 মিনিটে কিন্তু কখনোই 12-13 পৃষ্ঠা একটা রচনা লেখা সম্ভব না। তাহলে ভালো করে তো সম্ভবই না, লেখাই সম্ভব না, ভালো করে কীভাবে লিখবে? তো সেই জায়গা থেকে আমি এই জায়গাটায় একটা ব্যাপারে তোমাদের লক্ষ্য রাখার জন্য নির্দেশনা দিতে চাই। সেটা হচ্ছে, যেটা তোমাদের ফারসিম ভাই বলেছেন খুব ইম্পর্টেন্ট, আমরা যখন ব্যাকরণের প্রশ্নগুলোর উত্তর দিব, ব্যাকরণে যে 30 নম্বর আছে, এই 30 নম্বরের জন্য কিন্তু আমাদের ওই হিসাবে গেলে আমাদের 54টা মিনিট আমাদের সময়, 1.8 মিনিট করে হিসাব করলে 30 মার্কের জন্য 54 মিনিট সময়। অথচ তুমি যদি প্রত্যেকটা প্রশ্নের, যেটা নির্ণয় করা প্রশ্ন, অর্থাৎ সমাস নির্ণয় করো, শুদ্ধ বানান লেখো, শব্দের উচ্চারণ লেখো, এই ধরনের প্রশ্নগুলো লেখো, রিটেন না লিখে, রিটেন বলতে বাংলা বানানের 5টি নিয়ম লেখো, সন্ধি সমাসের পার্থক্য লেখো, এইসব না লিখে যদি তুমি নির্ণয় করা প্রশ্নগুলো লেখো তাহলে দেখবে ওখানে কিন্তু তোমার অনেক সময় বেঁচে যাবে। তোমার যদি 5টা বানান যদি জানা থাকে, 5টা শুদ্ধ বানান লিখতে তোমার 1 মিনিট সময় লাগবে।
5টা উচ্চারণ লিখতে 1 মিনিট সময় লাগবে, দেখা যাবে তুমি কিন্তু ওই 30 মার্কের প্রশ্ন 15 মিনিটে তুমি উত্তর করে ফেলতে পারবে। তো সেই জায়গাতে তুমি মোটামুটি 25 মিনিট সময় ওখানে অনায়াসে তুমি সেভ করতে পারবে, যেটা তুমি রচনাতে বা ভাব সম্প্রসারণে এগুলোতে কাজে লাগাতে পারবে। তো আমার কাছে মনে হয় এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আপনি যদি ফারহান ভাই আমি এখানে যেটা অ্যাড করতে চাই সবুজ ভাইয়ের সাথে, সেটা হচ্ছে আমি একটা একাডেমিক কামব্যাকের গল্প বলবো। সেটা হচ্ছে আমি যখন বাংলা প্রথম পত্র পরীক্ষা দিয়েছিলাম এইচএসসিতে 2015 সালে, আমার কয়টা এমসিকিউ ভুল হয়ে গেছিল তোমরা যদি গেস করতে পারো, দেখি যারা কারেক্ট গেস করতে পারবে তাদের জন্য রয়েছে আমার পক্ষ থেকে আকর্ষণীয় একটি চকলেট। যখন দেখা হবে তখন দেবো। 18টা ভুল করলে কি আজকে এখানে পড়ানোর জায়গা থাকতাম? 18টা ভুল করলে ক্যামেরার পিছনে থাকতে হতো, ক্যামেরার সামনে আর আসতে পারতাম না এই মান সম্মান নিয়ে। আচ্ছা, আমি বলে দেই চকলেটের খরচ বাঁচানোর জন্য তাড়াতাড়ি করে, আমি 11টা এমসিকিউ ভুল করেছিলাম বাংলা প্রথম পত্রে। কারণ আমাদের সময় সব অনুধাবনমূলক প্রশ্ন চলে এসেছিল এবং মিলাইতেই পারিনি, কেউই মিলাইতে পারেনি। আমাদের পুরো সেকশন বসে বসে হা হুতাশ করছিল, হাহাকার করছিল। বাংলা প্রথম পত্রে আমি 11টা এমসিকিউ ভুল করেছিলাম। আমি যে অনেক বেশি করে সৃজনশীল প্রশ্ন লিখেছিলাম তাও না, মাত্র 24 পৃষ্ঠা লিখতে পেরেছিলাম। কারণ আমাদের সময় 6টা সৃজনশীল প্রশ্ন উত্তর করতে হতো, 7টা করতে হতো না। এই 6টার মধ্যে 6টাই উত্তর করেছিলাম, মাত্র 24 পৃষ্ঠা, অর্থাৎ এক একটা 4 পৃষ্ঠা করে লিখেছিলাম। আমার 48 পৃষ্ঠার যে পরীক্ষার খাতাটা দেওয়া হয়েছিল আমি 24 পৃষ্ঠা লিখতে পেরেছিলাম, আরও 24 পৃষ্ঠা খালি ছিল। তারপরেও শুধুমাত্র বাংলা দ্বিতীয় পত্রের কারণে আমি এইচএসসিতে এ প্লাস পেয়েছিলাম। কারণ বাংলা দ্বিতীয় পত্রের যে ব্যাকরণের পার্টটা, যেখানে 30 নম্বর বরাদ্দ, এটা আমি শেষ করেছিলাম 11.5 মিনিটে। তার মানে একদম সবকিছু কমনও আসতে হবে, সবকিছু সাজেশন ওয়াইজও আসতে হবে এবং সবকিছু দ্রুত লিখতে হবে, মানে সময় নষ্ট করার কোনো সময় কিন্তু থাকবে না। এই কারণে এই যে অনেক দ্রুত আমি বাংলা ব্যাকরণের সবকিছু মাত্র 11-11.5 মিনিটের মধ্যে লিখে ফেলেছিলাম, এটার কারণে কিন্তু আমি প্রতিবেদন বলো, চিঠিপত্র বলো, কিংবা প্রবন্ধ বলো, সারাংশ, অনুবাদ সবকিছুতে সময় বাকি বন্ধুদের চেয়ে অনেক বেশি পেয়েছিলাম। এর ফলেই আমি কিন্তু এইচএসসিতে বাংলা দ্বিতীয় পত্র দিয়ে বাংলার যে এ প্লাসটা সেটা এনশিওর করতে পেরেছিলাম। সো তো যারা যারা এই একাডেমিক কামব্যাকের গল্পটা শুনলাম, যারা তোমাদের বন্ধুদেরকেও শোনাতে চাও, তারা এই লাইভ ক্লাসটা শেয়ার দাও, তাহলে তোমাদের বন্ধুরাও জয়েন করতে পারবে। পাশাপাশি লাইভ ক্লাসটা শেয়ার দিলে আমি এবং ফারসিন তোমাদেরকে ক্লাসের পরে তোমাদের ইনবক্সে আছে ক্লাসের যে স্লাইড সেটা পাঠিয়ে দেবো। এরপরে যে প্রশ্ন ভাইয়া, সেটা হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রের জন্য কি আলাদা করে কোনো গ্রামার বই কেনা লাগবে কিনা? আমাদের যে কোর্সটার কথা আমরা বলেছি এইচএসসি 26 বাংলা ইংলিশ আইসিটি 2.0 অথবা বাংলা 2.0, এই কোর্সটার মধ্যে কিন্তু একটা বই আছে, এত মোটা একটা বই। এই বইটার মধ্যে বাজারে প্রচলিত সকল ভালো বইয়ের সকল ভালো দিকগুলো কনসলিডেট করা আছে। সো এই বইটা যদি তুমি পড়ো, আলাদা করে তোমার কোনো বই পড়া লাগছে না, এবং এই বইটা তোমাকে শুধুমাত্র এইচএসসিতে না অ্যাডমিশনে হেল্প করবে। এরপরে প্রশ্নটির উত্তর দিবে তোমাদের সহজ ভাইয়া, সেটা হচ্ছে যে কোন কোন টপিক বেশি গুরুত্বপূর্ণ? আচ্ছা, এই প্রশ্নটা তোমরা কেন করেছো সেটা আমার মাথায় আসলে আসছে না, কারণ আমরা জানি যে আমাদের এইচএসসিতে একেবারে নির্দিষ্ট আছে টপিক, এখানে আলাদাভাবে ভাবার কোনো সুযোগই নাই। কারণ উচ্চারণ থেকে প্রশ্ন আসবে, ওখানে 5 মার্ক তোমাকে লিখতে হবে, বানান থেকে 5 মার্ক লিখতে হবে, ব্যাকরণ শব্দশ্রেণী 5 মার্ক লিখতে হবে, বাক্য 5 মার্ক লিখতে হবে। অপশন শুধু একটা জায়গায়, সমাস, উপসর্গ, প্রত্যয়, এই 3টার মধ্যে 2টা আসবে, একটা বাদ যাবে। তো এই জায়গাটাতে আসলে আমাদের কোন কোন টপিক গুরুত্বপূর্ণ এটা ভাবার তেমন একটা সুযোগই নেই। তবে একটা জিনিস ভাবার সুযোগ রয়েছে, সেটি হচ্ছে যে আমরা কোন কোন টপিক কিভাবে পড়লে আমরা কমন পেতে পারি। এই কমন পাওয়াটা হচ্ছে এখানে ইম্পর্টেন্ট ব্যাপার। তো এই জায়গাটাতে বলে রাখি যে কমন পাওয়ার ক্ষেত্রে কিন্তু রিটেন কমন পাওয়া অপেক্ষাকৃত সহজ, কিন্তু রিটেনের নাম্বার পাওয়াটা কিন্তু অত্যন্ত কঠিন, যেটা ফারসিন ভাই কিন্তু ইতোমধ্যেই তোমাদের বলেছেন। আমরা ওইটাতেই একমত হতে চাই যে তোমরা কোনটা কোনটা গুরুত্বপূর্ণ সেটা না ভেবে তোমরা এটা ভাবো যে তোমরা নির্মিতি, মানে যেগুলো নির্ণয় করা প্রশ্নগুলো, সেইগুলোর কিভাবে উত্তর করতে পারো। সেই কারণে আমাদের ওই দিকে ফোকাস করতে হবে, প্রত্যেকটা টপিকে আমাদের পড়তে হবে, এবং অবশ্যই প্রত্যেকটা টপিকেরই আমরা বিগত বছরে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো ভালোভাবে যদি সলভ করি, প্রত্যেকটা প্রশ্ন আমরা সঠিকভাবে উত্তর করতে পারবো। সুতরাং এখানে আলাদাভাবে ওটা বলার কোনো সুযোগ নেই আমাদের। রচনা কিভাবে বড় করে লেখা যায় এটা নিয়ে অলরেডি আলোচনা হয়ে গেছে, সো এটা আর রিপিট আমরা করছি না। আমার একটা অ্যাডিশন আছে, একটু যদি অ্যাডিশন করতে দিতেন। আচ্ছা, সেটা হচ্ছে রচনা কিভাবে বড় করে লেখা যায়। তোমাদেরকে একটা ছোট্ট উপায় বললি, সেটা হচ্ছে তোমরা পরীক্ষা যে 3 ঘন্টা, এটা চিন্তা না করে মনে করো পরীক্ষা 2 ঘন্টা, অর্থাৎ পরীক্ষার লাস্টের যে 1 ঘন্টা থাকছে 1 ঘন্টা বসে বসে রচনা লিখবা। রচনা তাহলে বড় না করে যাওয়াটা কোথায়? আর প্রথম যে 2 ঘন্টায়, প্রথম 2 ঘন্টার মধ্যে তোমার ব্যাকরণিক অংশ এবং নির্মিতির রচনার মধ্যে অন্যান্য অংশগুলো শেষ করে ফেলতে হবে। আই থিঙ্ক এই জিনিসটা তোমাদেরকে হেল্প করবে। ভাইয়া
অলরাইট, সো এরপরে যদি দেখি রাইটিং পার্ট কোনটা কতটুকু এবং কিভাবে লিখবো, এটা নিয়ে অলরেডি কিন্তু আলোচনা করেছে তোমাদের ফার্সিম ভাই কিছুটা। আমি একটা নিনজা টেকনিক তোমাদের বলতে চাই। আমরা অনেক সময় একটা জায়গা নিয়ে কনফিউজ থাকি যে আচ্ছা ভাইয়া কোন আবেদনপত্রগুলোর পরে খাম দিব, কোন প্রতিবেদনগুলোর পরে খাম দিব, কোনগুলোর পর খাম দিব না, মানে এইটা নিয়ে আমাদের দেখি ব্যাপক কনফিউশন। এটার জন্য একটা সহজ নিনজা টেকনিক আমি বের করেছি, সেটা হচ্ছে তোমার কাছে যদি সুযোগ থাকে কোনো একটা লেখা বা একটা আবেদনপত্র প্রতিবেদন যেটাই হোক সেটা হাতে হাতে দেওয়ার যদি সুযোগ থাকে তাহলে খাম আঁকতে হবে না। মানে মনে করো ফর এক্সাম্পল তোমার স্কুলের প্রধান শিক্ষক তোমাকে বললেন যে তুমি স্কুলের ম্যাগাজিনে ছাপানোর জন্য একটা প্রতিবেদন লিখো। এখন তোমার স্কুলের প্রধান শিক্ষকের সাথে তো তোমার স্কুলে গেলেই দেখা হয়, তার তো এমন না যে তার বাসায়, তোমার বাসা দুনিয়ার এক প্রান্তে তার বাসা দুনিয়ার আরেক প্রান্তে, তাকে তোমার চিঠিতে পাঠাতে হবে এমন তো না। তার মানে তখন তুমি যে প্রতিবেদনটা লিখছো এই প্রতিবেদনটা যেহেতু তাকে হাতে হাতেই দেওয়া সম্ভব, এখানে আলাদা করে কোনো খাম লাগছে না। আবার মনে করো তুমি এলাকাবাসীর পক্ষে একটা পত্রিকায় কি লিখলা, একটা পত্রিকায় প্রকাশোপযোগী একটা হচ্ছে পত্র লিখলাম। এখন এই যে এলাকাবাসীর পক্ষে লিখলাম, মনে করো তুমি মাদারীপুর থেকে লিখছো এবং যেই পত্রিকায় প্রকাশের জন্য লিখছো সেই পত্রিকার অফিসটা হচ্ছে ঢাকায়, তাহলে কি এখানে খাম লাগবে? উত্তর হচ্ছে যে হ্যাঁ, এখানে খাম লাগবে। এখন মনে করো তুমি হচ্ছে মাদারীপুরেরই না, মাদারীপুর আর বলবো না, মনে করো তুমি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় প্রতিনিধি। এখন ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় প্রতিনিধি তুমি, তোমাকে একটা প্রতিবেদন লিখতে হবে। এই যে প্রতিবেদনটা তুমি লিখবা বা এই রিপোর্টটা যে তুমি লিখবা পত্রিকায় প্রকাশ করার জন্য বা পাবলিশ করার জন্য, তাহলে এই পাবলিশ করার জন্য তোমাকে কিন্তু সম্পাদকের কাছে পাঠাতে হবে, যে সম্পাদকের অফিস হচ্ছে আবার কোথায়, ঢাকায়। তাহলেও তোমাকে এখানে খাম আঁকতে হবে। কিন্তু তুমি যদি মনে করো ডেস্ক রিপোর্ট করো, অর্থাৎ তুমি তোমার ঠিকানাটাও দিয়েছো হচ্ছে ঢাকায়, মানে মনে করো প্রথম আলোতে তুমি হয়তো বা রিপোর্ট করছো, তুমি প্রথম আলোর স্থানীয় প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক। এখন তুমি দেখছো যে তোমার ঠিকানা হচ্ছে কোথায়, তোমার ঠিকানা হচ্ছে ঢাকায় কারওয়ান বাজার, এবং সম্পাদকের ঠিকানা কোথায়, সম্পাদকের ঠিকানা হচ্ছে ঢাকা কারওয়ান বাজার। তাহলে ওই ক্ষেত্রে আর খাম আলাদা করে দেওয়া লাগছে না। এই নিনজা টেকনিকটা যদি তোমরা ফলো করো তাহলে কিন্তু এখন থেকে আর মুখস্থ করতে হবে না যে ভাইয়া কোথায় খাম দিব কোথায় খাম দিব না, এটা মনে করতে করতে আমাদের জীবনটা অতিষ্ঠ হয়ে যায়। এখন থেকে এটা মনে রাখবা, যদি খাম বা প্রতিবেদন বা চিঠি পত্র আবেদন যেটাই হোক সেটা যদি যাকে দিচ্ছ, অর্থাৎ তোমার প্রাপককে যদি হাতে হাতে দেওয়ার সুযোগ থাকে তাহলে আলাদা করে হচ্ছে এখানে খাম দরকার হচ্ছে না। যদি হাতে হাতে দেওয়ার সুযোগ না থাকে তাহলে এখানে কি দরকার, খাম দরকার। তো যারা যারা এই নিনজা টেকনিকটা বুঝতে পেরেছো তারা একটু ক্লিয়ার বলো। আর এরকম আরো অসংখ্য নিনজা টেকনিকের জন্য ভর্তি হয়ে যাও এইচএসসি 26 অনলাইন ব্যাচ বাংলা ইংলিশ আইসিটি 2.0 বা আমরা যে কোর্সটা নিয়ে কথা বলছি সেটাতে। ওকে, তারপর যদি যাই যে ফার্সিম কেন এই কোর্সটা করা দরকার, কি মনে হয়? আচ্ছা ভাই, এই কোর্সটা করা দরকার শেষ মুহূর্তে বাংলাদেশে এ প্লাস না মিস হয়ে যায় এটার জন্য। ওকে, সো একটা বেসিক মানে তোমাদের কি বলবো এটাকে বৈশিষ্ট্য দেখতে পাই, সেটা হচ্ছে মানে তোমাদের যে গ্রুপ ভিত্তিক সাবজেক্টগুলো রয়েছে, সায়েন্সের জন্য ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি, কমার্স আর্টসের জন্য তাদের নিজ নিজ সাবজেক্টগুলা, ওটার প্রেশারে প্রথম বর্ষ পড়ো না, দ্বিতীয় বাংলাটা পড়ো না, দ্বিতীয় বর্ষে এসে মনে করো যে পরীক্ষার আগের রাতে পড়বো এবং পরীক্ষার আগের রাতে এসে মাথায় হাত দিয়ে হায় হায় করো। সো এই যে পরীক্ষার আগের রাতে মাথায় হাত দিয়ে হায় হায় যাতে না করা লাগে, এই জন্য বেসিক্যালি আমার কাছে মনে হয় এই কোর্সে তোমাদের এই মুহূর্তে করা উচিত। কারণ এই কোর্সে তোমাদেরকে আমরা এমনভাবে পড়াবো যাতে করে ক্লাসের পড়া ক্লাসে শেষ হয়, নাম্বার 1। জাস্ট আফটার দ্য ক্লাস তোমরা যদি নিজেদেরকে যাচাই করতে পারো ডেইলি এক্সামের মাধ্যমে, এবং একটা মাস একটা সপ্তাহ ধরে কি পড়লা ওটাও যাচাই করবা সাপ্তাহিক পরীক্ষার মাধ্যমে, এবং একটা মাস জুড়ে কি পড়লা ওটা যাচাই করতে পারবা মাসিক পরীক্ষার মাধ্যমে। অর্থাৎ এই বাংলা নিয়ে কিন্তু আলাদা কোন তোমাদের হেডেক নেওয়া লাগতেছে না। কি বলেন ফারহান ভাই? অ্যাবসলিউটলি। আচ্ছা, আমাদের বাংলা নিয়ে তো কোনো হেডেক নেওয়া লাগছে না, কিন্তু কমেন্ট দেখে মনে হচ্ছে যে ইতিহাস ক্লাস নিয়ে আমাদের প্রচুর হেডেক। আমি একটু বলে দেই, আমাদের এই ক্লাসটা হচ্ছে এইচএসসি 26 ব্যাচের জন্য। আর যারা আমাদের এই কোর্সটা হচ্ছে এইচএসসি 26, এই ক্লাসটা হচ্ছে এইচএসসি 26 ব্যাচের জন্য। আর যারা যারা হচ্ছে ইতিহাসের ক্লাসটা হচ্ছে তারা হচ্ছে এসএসসি 25 ব্যাচ। এসএসসি 25 ব্যাচের জন্য আমাদের আলাদা ডেজিগনেটেড একটা গ্রুপ আছে, গ্রুপটার নাম হচ্ছে এসএসসি 25 ফ্রি এ প্লাস সাজেশনস। এই গ্রুপটাতে যাও, এই গ্রুপটাতে তোমাদের কাইব ভাইয়া অলরেডি রুটিন কিন্তু শেয়ার করেছে যে তোমাদের সৌরভ ভাই ইতিহাসের ক্লাস নিবে, কবে নিবে, কখন নিবে ইত্যাদি আলোচনা সবকিছু তোমাদের ওই গ্রুপটাতেই হবে। তোমরা এখন যে লাইভে এসে প্রশ্ন করছো এই লাইভটা এইচএসসি 26 ব্যাচের জন্য, অর্থাৎ তোমাদের বড় ভাই আপুদের জন্য। ইতিহাস নিয়ে এখানে কান্নাকাটি করে হাহাকার করে কোনো লাভ নেই, এবং হাহাকার করার কোনো দরকারও নেই, কারণ হচ্ছে ইতিহাসের প্ল্যান প্রোগ্রাম অলরেডি সব সেট করা। তোমাদের সৌরভ ভাইয়া ক্লাস নেবে, এবং কোথায় ক্লাস নেবে? এসএসসি 25 ফ্রি এ প্লাস সাজেশন গ্রুপে। এইখানে আজকের ক্লাসে বাংলা নিয়ে আলোচনা করছি, এবং ইম্পর্টেন্টলি এটা এইচএসসি 26 ব্যাচের জন্য আলোচনা। আমরা কিন্তু সব জায়গায় পড়াই এসএসসি এইচএসসি। এক্স্যাক্টলি ভাই, একটা বিষয় একটু বলে নি, সেটা হচ্ছে আমাদের এক স্টুডেন্ট জিজ্ঞেস বলেছে, শারমিন মিম, ও আমাদের 1.0 স্টুডেন্ট ছিল, বলেছে যে ভাইয়া আপনারা যেভাবে সৃজনশীল লেখা শিখিয়েছেন ওর কলেজের টিচার এটা বলে খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করেছে, এবং কলেজের টিচাররা বলেছে খুব ভালো হয়েছে। এক্স্যাক্টলি
সিকিউ কিভাবে লিখতে হয় এই জিনিসটাও কিন্তু আমরা আমাদের ক্লাসে শিখাই। ক্লাসে খালি গণহারে করে একটা গল্প কবিতা পড়িয়ে যাই না, ওটার পাশাপাশি সিকিউ কিভাবে লিখতে হয়, এমসিকিউতে কিভাবে ভালো করতে হয়, এই জিনিসগুলো কিন্তু রয়েছে। ফারহান ভাই, ওকে, সো টিচার প্যানেল অলরেডি তোমরা জানো। টিচার প্যানেল হিসেবে তোমাদের সাথে আছে আমি ফারহান, এবং আমাদের সাথে আছে তোমাদের ফারসিম ভাইয়া এবং তোমাদের সবুজ ভাইয়া। আমরা কিন্তু তিনজন মিলে একদম দিন রাত 24 ঘন্টা তোমাদের পিছনে পরিশ্রম করবো, যাতে তোমরা বাংলায় তোমাদের যে এ প্লাস এটা নিয়ে পাওয়া না পাওয়ার অনিশ্চয়তা তো বহু দূরের কথা, বাংলা নিয়ে এ প্লাস, বাংলা এ প্লাসে পাওয়ার যাতে কোনো টেনশনই তোমাদের মধ্যে না থাকে, তোমরা যাতে হেসে খেলে বাংলা পার হয়ে যেতে পারো, সেটা নিয়ে আমরা সবসময় চেষ্টা করবো। Obviously. এখন ফারসিম তোমাদেরকে বলবে যে এই কোর্সে কি কি থাকছে। আচ্ছা ঠিক আছে, এবার তাহলে হচ্ছে কি আমরা দেখি এই কোর্সে আসলে কি কি থাকছে। এই যে পার্টিকুলার পার্টটা রয়েছে এটা, ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। সো আমরা যদি হচ্ছে কি চলে যাই এই কোর্সে কি আছে, তো ফার্স্টেই দুইটা বিষয়, যেহেতু আজকে বাংলা দ্বিতীয় পত্রের ক্লাস হচ্ছে, তো এরকম একটা জায়গা থেকে এটা বাংলা দ্বিতীয় পত্রের ক্লাসও থাকবে, বাংলা প্রথম পত্রের ক্লাস তো আছে। সপ্তাহে 2টা লাইভ ক্লাস হবে, ঠিক আছে, এবং এই 2টা লাইভ ক্লাসে এক এক সপ্তাহে হয়তো কোনো সপ্তাহে 2টা বাংলা প্রথম পত্রের ক্লাস হলো, কোনো সপ্তাহে 2টা বাংলা দ্বিতীয় পত্রের ক্লাস হলো, এই বিষয়গুলো নিয়ে এখানের মতো কথাবার্তা বলা হচ্ছে। তো এর পাশাপাশি আমাদের 1.0 যে বাচ্চারা আমাদের সাথে ক্লাস করে সিকিউতে ফাটাফাটি রেজাল্ট করেছে, এমসিকিউতে ফাটাফাটি রেজাল্ট করেছে এবং অনেক বেশি খুশি, তাদের যে ক্লাসগুলো রয়েছে এই ক্লাসগুলো আমরা আপনাদেরকে দিয়ে দিব। সো অ্যাপারেন্টলি যদি এমন হয় ভাইয়া কলেজে আমার তো প্রিটেস্ট পরীক্ষায় তো অপরিচিত গল্পটা আছে বা সমাস আছে, আপনারা তো এখনো পড়ালেন না, আমি কি করব? প্রশ্ন করতে পারো। সো তখন সুন্দর মতো এই যে এখানে 70টা আর্কাইভ ক্লাস, ক্যান ইউ ইমাজিন 70টা আর্কাইভ ক্লাসগুলোতে যাবা, সমাজ খুঁজে বের করবা বা অপরিচিত খুঁজে বের করবা, খুঁজে বের করে টক করে পড়ে ফেলে পরীক্ষার হলে চলে যাবা। গেল টিচারের দাগানো লেকচার স্লাইড, ক্লাস যেগুলো আমরা দাগাই সেগুলো তো রয়েছে, প্রতিটি অধ্যায়ের লেকচার শিট এগুলো রয়েছে, এক্সাম্পল লিডার বোর্ড ইত্যাদিদের অনেক কিছু রয়েছে। বাট আমার বাংলা কোর্সে, এটা আমি খুব প্রাউডলি বলি, আমার অন্যান্য কোনো কোর্সের চাইতে একটা আমি এক্সট্রা জিনিস তোমাদেরকে দিই। সে এক্সট্রা জিনিসটা হচ্ছে এইচএসসি ও অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট সব টপিকের দাগানো বইয়ের পিডিএফ। জাস্ট ইমাজিন তোমার সামনে একটা পিডিএফ দেওয়া হলো, যে পিডিএফে যতগুলো সবুজ লাইন আছে তোমার লেখকের হচ্ছে জন্ম মৃত্যু ছাড়ার জন্য গুরুত্বপূর্ণ, যতগুলো আকাশী কালারের লাইন আছে সবগুলো আমাদের জ্ঞানমূলক প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট, যতগুলো হলুদ রঙের লাইন আছে সবগুলো আমার অনুধাবনমূলক প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। এইরকম একটা পিডিএফ যখন তোমাদেরকে দেই, মানে আমি যদি তোমাদের কাছে থাকতাম, আমাকে যদি কেউ এটা দিত, আমি তো দেখে আরে লাইভ জিঙ্গালালা, এটা পড়ে তো হচ্ছে গিয়ে আমি সিকিউ আর এমসিকিউতে 100 পেয়ে আসতাম, তাই না বলো? এরকম একটা জায়গা থেকে আমার বাংলা কোর্সে শুধুমাত্র আমি, ফারহান ভাই আর সবুজ ভাই, আমরা তিনজন তোমাদেরকে এই অফারটা দিচ্ছি, যে অফারে হলো গিয়ে আমরা কি দিই, এইচএসসি ও অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট সকল টপিকের দাগানো বই তোমাদেরকে অ্যাকচুয়ালি আমরা প্রোভাইড করে থাকি। এই বিষয়টা তোমাদের মাথায় রাখতে হবে। এরপর আগাই, আমাদের ক্লাস শুরু কবে? বেসিক্যালি এটা তোমার এপ্রিল মাস শেষ হচ্ছে, মে জুন জুলাই থেকে আমরা বেসিক্যালি ক্লাসটা শুরু করে দিচ্ছি। অ্যান্ড আমি তোমাদেরকে একটা সিউরিটি দিতে পারি, এই ক্লাসগুলো তোমাদের কিন্তু আসলে অনেক বেশি হেল্প করবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। ক্লাস রুটিনের কথা এখানে বলা রয়েছে, আমরা হলো শনিবার বুধবার বিকাল 4টাতে হলে আমরা ক্লাস করব। ওকে সবুজ ভাই, একটু যদি আবার আপনি আসতেন এবং একটা আপনাকে প্রশ্ন করব। সবুজ ভাই আসুক। এটা হচ্ছে ভাই, আপনি কি মনে করেন একটা বাচ্চার জন্য সেকেন্ড ইয়ারে যখন সে পড়তেছে ওর জন্য প্র্যাকটিসটা কত ইম্পর্টেন্ট, আর সেক্ষেত্রে আমাদের এক্সামগুলো কিভাবে হেল্প করবে? পরীক্ষার প্রিপারেশনের জন্য এক্সাম দেওয়ার কোনো বিকল্প নাই, কারণ তুমি যত বেশিই পড়ো না কেন, সেই পড়াটা তোমার কতটা মাথায় ঢুকেছে, কতটুকু তোমার মনে আছে, কতটা তুমি সেটা মনে রেখে পরীক্ষায় সেটা লিখে আসতে পারছো, এটা বোঝার জন্য পরীক্ষা দেওয়ার কোনো বিকল্প নেই। তুমি যত বেশি পরীক্ষা দেবে তত বেশি কিন্তু তোমার প্রতিনিয়ত তোমার অবস্থান সম্পর্কে তুমি বুঝতে পারবে যে তোমার আরও কতটা উন্নতি করা দরকার। আরেকটি ইম্পর্টেন্ট ব্যাপার আছে, পরীক্ষা দেওয়ার আরেকটা গুরুত্ব আছে, সেটা হচ্ছে একটা জিনিস দেখবে যে পরীক্ষা যখন তুমি দাও এমসিকিউ পরীক্ষায় তুমি যে 30টা এমসিকিউ দাগাও, ওই 30টা এমসিকিউ প্রশ্ন কিন্তু মাথার মধ্যে সেট হয়ে যায়, ওইটা কিন্তু আর সহজে ভুল হয় না। নর্মালি তুমি 100টা এমসিকিউ পড়বা, তোমার মনে থাকবে 30টা 40টা, কিন্তু তুমি পরীক্ষায় যেগুলো লেখো, পরীক্ষায় যেগুলো উত্তর করো, ওই প্রশ্নগুলো কিন্তু সহজে ভুল হয় না, দীর্ঘদিন মাথায় থাকে। এখন তুমি যত বেশি পরিমাণে প্রশ্নের পরীক্ষা দেবে তত বেশি প্রশ্ন কিন্তু তোমার মাথায় সেট হয়ে থাকবে। তুমি
ডেইলি এক্সাম দেবে, উইকলি এক্সাম দেবে, মান্থলি এক্সাম দেবে, এভাবে তুমি দীর্ঘদিন ধরে এক্সাম দিতে থাকবে। তো তার মানে তুমি যদি 60 দিন ক্লাস করো, তার মানে 60টা এক্সাম কিন্তু তুমি দেবে, শুধু ডেইলি এক্সাম। এছাড়া ওই 60 দিনের মধ্যে তুমি কিন্তু মিনিমাম 8টা সপ্তাহে তুমি উইকলি এক্সাম দেবে, মিনিমাম 2টা মান্থলি এক্সাম দেবে। তার মানে হিসাব করলে দেখা যাচ্ছে প্রায় তুমি 70টা এক্সাম কিন্তু 60 দিনে দেবে। তো 70টা এক্সাম, কথার কথা, 70টা এক্সামে এক একটাতে যদি 20 মার্ক করেও হয়, তাহলে কিন্তু 140 নম্বরের এমসিকিউ থাকে, সেটা কিন্তু তোমার মাথায় সেট হয়ে যাবে। তো সেই কারণে আমার কাছে মনে হয় যে এক্স্যাক্টলি পড়া যতটা গুরুত্বপূর্ণ, পরীক্ষা তার চাইতে অধিক গুরুত্বপূর্ণ। অবশ্যই। আর তাছাড়া পরীক্ষা না দিলে আমরা নিজেকে যাচাই করতে পারতেছি না। একদম তাই। তবে সবুজ ভাই একটা বিষয়, বাচ্চারা বলবে যে আপনারা এক্সাম নেবেন আর কিছু দিবেন না, তো এরকম একটা জায়গা থেকে আমাদের কিন্তু প্রত্যেকটা এক্সামের সাথে একটা জিনিস সংশ্লিষ্ট রয়েছে। সেটা হলো তুমি সাপোজ ডেইলি এক্সাম দিচ্ছ, সেই ডেইলি এক্সামে তোমাকে একটা লিডার বোর্ড আমরা দিব, উইকলি এক্সাম দিচ্ছ একটা লিডার বোর্ড দিব, তারপর মান্থলি এক্সাম দিচ্ছ ওটা একটা লিডার বোর্ড থাকবে। ওটার উপরে বেসিস করে আমরা স্টুডেন্ট অফ দ্য মান্থটাকে অ্যালোকেট করবো, এবং তোমাদের মধ্যে থেকে যে কোনো একজন স্টুডেন্ট অফ দ্য মান্থ হবে ফ্রম বাংলা ডিপার্টমেন্ট। তার মানে প্রত্যেক মাসে তোমরা যদি নেক্সট 6 মাস আমার সাথে কোর্সটা করো, 6 মাসে তোমাদের মধ্যে যারা এখন ক্লাস করছো এবং আমাদের কোর্সে আসবা, এই তোমাদের মধ্য থেকেই এই মুহূর্তে আমার সাথে প্রায় অ্যারাউন্ড 400 জনের মতো রয়েছে। 400 জনের মধ্যে থেকে যে কোনো 6 জন কিন্তু এসে তোমরা আমাদের কাছে স্টুডেন্ট অফ দ্য মান্থ হতে পারবা। ভাই আমাদের সময় এই ধরনের কোনো পুরস্কার ছিল না, আমরা কখনো পাইনি এগুলো। সো তোমরা এই দিক থেকে খুব লাকি। আচ্ছা, সো আর কি থাকছে এই কোর্সে? এই কোর্সে একটা বই আছে, এই বইটার ব্যাপারে তোমাদের কিছু কথা বলি। আমাদের এখন 1 পয়েন্টের স্টুডেন্টরা শুনলে একটু রাগ করতে পারে, সেটা হচ্ছে ওদেরকে একটা বিশাল এত মোটা 849 পৃষ্ঠার একটা বই দিয়েছিলাম, বাট পরে অ্যাকচুয়ালি ওদের কাছ থেকে আমরা ফিডব্যাক পেয়েছিলাম। আর একটা বিষয় আমাদেরকে বলে থাকি, এই যে আমার প্রিন্টেড লেকচার শিট দেওয়া ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আমরা HSC 26 ব্যাচকে এটা দিয়েছি। সো অবশ্যই প্রথমবার, মানুষ মাত্রই ভুল, কিছু কিছু আমাদের জায়গায় ভুল ছিল। এর মধ্যে মেজর একটা ফিডব্যাক তোমাদের 1 পয়েন্টের বন্ধুরাই দিয়েছে, সেটা হচ্ছে ভাই 850 পৃষ্ঠার বই বলে তুললে আমি কলেজে নিয়ে যেতে পারি না, এটার জন্য আমার জিমে ভর্তি হইতে হবে, মাসল বানাইতে হবে, তারপরে বইটা নিয়ে পড়তে পারবো। তাই 2 পয়েন্টের বাচ্চাদের যাতে জিমে ভর্তি না হতে হয়, এই জন্য এই বইটাকে আমরা মাঝখান থেকে কেটে দিয়ে প্রথম পত্র দ্বিতীয় পত্র আলাদা করে দিব। এবং এটা আই থিঙ্ক 1 পয়েন্টের বাচ্চারা একটু কষ্ট পাবা, সরি ফর দ্যাট, বা 2 পয়েন্টের বাচ্চারা তোমরা কিন্তু এটা পেয়ে যাচ্ছ। অ্যান্ড এই বইয়ের মধ্যে অনেক ইনফরমেশন আছে, সমাজ নিয়ে অনেক কিছু রয়েছে, এবং সবুজ ভাই সমাজ নিয়ে বেশ কিছু জায়গায় ফিডব্যাক দিয়েছেন কোথায় কোথায় ঠিক করতে হবে, সেগুলো নিয়ে কিন্তু আমরা একদম পুরোদমে কাজ করে যাচ্ছি। গেল স্টুডেন্ট অফ দ্য মান্থ নিয়ে অলরেডি হচ্ছে কি আমরা বলে ফেলেছি। আমরা হলো কি একটু দেখি, সবুজ ভাই আপনি একটু কিউএনএ সেশনটা নিয়ে যদি বলতেন, কিউএনএ সেশনটা কেন গুরুত্বপূর্ণ? কিউএনএ সেশনটা কিন্তু 10 মিনিট স্কুলের সবচেয়ে এক্সক্লুসিভ অংশগুলোর মধ্যে একটা। কারণ সম্ভবত, আমি জানি না যে আর কোথাও আছে আছে কি না, কিন্তু আমাদের এই 10 মিনিট স্কুলেই কিন্তু এই কিউএনএ সেশনের ব্যাপারটা আছে। এবং এটা অত্যন্ত হেল্পফুল। কী কারণে? আমরা যখন একটা ক্লাস নিই, সেটা 2 ঘন্টা হোক, 3 ঘন্টা হোক, যত বড় ক্লাসই হোক, একটা ক্লাসে কিন্তু অনেক স্টুডেন্ট থাকে, সকল স্টুডেন্ট কিন্তু তাদের সমস্যা বলতে পারে না, বা সকল স্টুডেন্ট সমস্যা বললেও সেটা সমাধান হয়তো পায় না 2 ঘন্টা 3 ঘন্টার ক্লাসে। তো কিছু কিছু স্টুডেন্ট আছে আবার যারা এই ক্লাসের মধ্যে সমস্যাটা ঠিকঠাক মতো উপস্থাপনও করতে পারে না, যে আমার কোন জায়গায় সমস্যা আছে সেটা আমি ওখানে তো লিখে বলতে হচ্ছে। এই লিখে যে বলবো, এই লিখে বলাটাও অনেকের ক্ষেত্রে সমস্যা হয়ে যায়, যে আমি বোঝাতে পারছি না আমার সমস্যাটা কি। এই সকল সমস্যার সমাধান কিন্তু আমাদের কিউএনএ সেশন, যেখানে তুমি সপ্তাহে যে 2টা বাংলা ক্লাস করছো, এই 2টা বাংলা ক্লাসে তোমার যেখানে যেখানে সমস্যা আছে, যে সমস্যাগুলোর উত্তর তুমি ক্লাসে নিতে পারো নাই, যে সমস্যাগুলো তুমি লিখে বোঝাতে পারো নাই, সেই সমস্যাগুলো কিন্তু তুমি সামনাসামনি প্রশ্ন করে, সরাসরি প্রশ্ন করে উত্তর নিতে পারছো। অর্থাৎ সরাসরি তুমি তোমার ভয়েসে তুমি প্রশ্নটা বলে সেটার উত্তরটা কিন্তু নিতে পারছো। অর্থাৎ প্রতি সপ্তাহে যখন তোমার কিউএনএ সেশন হচ্ছে, 2টা ক্লাস হচ্ছে, সেই 2টা ক্লাসের যাবতীয় সমস্যার সমাধান হচ্ছে। এর পাশাপাশি ওই 2টা ক্লাসে যতটুকু সমস্যা বেঁচে থাকছে, যেটা সমাধান ক্লাসের মধ্যে হচ্ছে না, সেটাও কিন্তু আবার সমাধান করে নেওয়ার সুযোগ হচ্ছে কিউএনএ সেশন। এবং আমাদের এই কিউএনএ সেশনগুলো কিন্তু অনেক লম্বা সময় ধরেও হয়। মানে এক্ষেত্রে সম্পূর্ণরূপে আমরা কিন্তু ডেডিকেটেড টু ইউ, অর্থাৎ তোমরা যতক্ষণ পর্যন্ত তোমাদের সমস্যার সমাধান না পাও, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এই কিউএনএ সেশনগুলো চালিয়ে যাওয়ার চেষ্টা করি। এক্স্যাক্টলি। এখানে আমি আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। 26 ব্যাচের প্রথম কিউএনএ সেশনটা আমি শুরু করছিলাম রাত্রেবেলা 10টার সময়, সে
শেষ হয়েছিল মেবি 1:45। সো এরকম লম্বা লম্বা টাইমের আমরা কিউএনএ সেশন নিই, এবং একদিনে আমি মনে আছে কিউএনএ সেশন হাই তুলতেছিলাম, বাট তাও 26 স্টুডেন্টরা হলো গিয়ে কোশ্চেন করা থামাচ্ছিল না। ওকে, কোনো সমস্যা নেই, কোশ্চেন করতেই পারো, এবং এটা কিন্তু আমরা খুব ভালোভাবে অ্যাকসেপ্টও করি। কারণ সত্যি কথা বলতে আমি যখন তোমাদের এইতে ছিলাম, আমি ক্লাসের মধ্যে স্যার পড়াইছে, স্যারকে প্রশ্ন করছি, স্যার অ্যান্সার দিচ্ছে, এরপরেও আমার একটা কোশ্চেন রয়ে গেছে, আমি আর অ্যান্সার করতে পারি, কোশ্চেনটা করতে পারি নাই, প্রশ্নের জায়গায় রয়ে গেছে, আমি আমার মতো পার হয়ে এখন তো গ্র্যাজুয়েশনও কমপ্লিট করে ফেললাম, ওই প্রশ্নের কিন্তু আর এখনো সলভ হয় নাই। সো এই সুযোগটা আমরা বেসিক্যালি তোমাদেরকে দিচ্ছি। ওকে, এরপর আছে ফেসবুক গ্রুপ। সেই ফেসবুক গ্রুপে HSC 26 অনলাইন ব্যাচ বাংলা, এই গ্রুপে এতদিন তো আমি আর ফারহান ভাই ছিলাম, এখন সবুজ ভাইও আছে। এই গ্রুপে তোমাদের সাথে আমার রেগুলার কমিউনিকেট হবে, প্রি ক্লাস কমিউনিকেশন হবে, পোস্ট ক্লাস কমিউনিকেশন হবে, HW হবে, দিন দুনিয়ার সব কিছু এই গ্রুপে হবে। মানে দিস গ্রুপ উইল বি দ্য ডায়েরি ফর ইউ, যে ডায়েরিতে আমরা বাংলা রিলেটেড ইচ অ্যান্ড এভরিথিং জিনিসপত্র আলাপ আলোচনা করব। সো এখানে কোর্স থেকে পারচেস করতে হবে, এটা আই থিঙ্ক সম্পর্কে আমরা সবাই জানো। আমাদের হচ্ছে যে ওয়েবসাইটটা রয়েছে, ওয়েবসাইটে যাবা, চলো আমি তোমাদেরকে একটু ওয়েবসাইটে যে দেখিয়ে দিই কীভাবে এই কাজটা করতে হবে। আচ্ছা, সো তোমরা যে কাজটা করবা, যে কোনো একটা মানে গুগল ক্রোমে হচ্ছে চলে যাবা, গুগল ক্রোমে চলে যাওয়ার পরে তোমরা লিখবা 10ms লিখে সার্চ দিলেই দেখা যাবে যে আমাদের যে ড্যাশবোর্ডটা, আমাদের যে ওয়েবসাইটে চলে আসবা। সে ওয়েবসাইটে আসার পরে তোমরা যদি এখানে নিজেদের যে তোমার ব্যাচ 26 এই 26 হচ্ছে কি লিখবা, 26 লিখে হচ্ছে কি সার্চ দিবা। সার্চ দেওয়ার পরে দেখো চলে আসছে এই যে HSC 26 বাংলা 2.0। এটাতে হলো কি ঢুকবা, ঢোকার পরে এই যেখানে সব দেওয়া আছে, এখানে আমার, ফারহান ভাই, সবুজ ভাইয়ের যাবতীয় ইনফরমেশন দেওয়া রয়েছে, এগুলো সব কিছু দেখে তারপর এই একটু নিচে যাই। অনেকে বলতেছিল ভাইয়া কি বলে এখানে হচ্ছে কি আমরা বাংলা দাগানো বইটা কোথায় পাবো। তোমরা যখন কোর্সটা পারচেস করবা, পারচেস করার পর এই জায়গাটার মধ্যে কিন্তু বাংলা দাগানো বইটা হচ্ছে কি পেয়ে যাবা। তারপর আমি যদি দেখি যে বাংলার প্রথম পত্র নিয়ে দেখো অনেকগুলা রয়েছে, এই যে আমাদের বিগত বছর যে ক্লাসগুলো রয়েছে, যে ক্লাসগুলো আমরা নিয়েছি অলরেডি, সে ক্লাসগুলো এখানে রয়েছে, বাংলা সেকেন্ডের পরে ক্লাসগুলো কিন্তু রয়েছে, অর্থাৎ আর্কাইভ ক্লাসগুলো সব কিছু দেখলাম। দেখার পরে তোমরা এই যে ডান দিকে একটা সুন্দর সবুজ বাটন রয়েছে, সবুজ বাটন মানে হচ্ছে পজিটিভ থিং। কোর্সটা পারচেস করার মাধ্যমে তোমরা নিজেদেরকে জীবন যুদ্ধে 2 কদম এগিয়ে নিয়ে যাবে, দেখেন একটা পজিটিভ জিনিস। এখানে তোমাদের 2 রকম অফার থাকে। একটা অফার সম্পূর্ণ সিলেবাস উইথ প্রিন্টেড লেকচার শিট, অর্থাৎ প্রিন্টেড লেকচার শিটটা নিলে 2500 টাকা, 2500 টাকা, আর তা না হলে তোমার 2000 টাকা। আমি তোমাদেরকে সাজেস্ট করব বড় ভাই হিসেবে, শিক্ষক না বরং বড় ভাই হিসেবে সাজেস্ট করব, যদি তোমরা এই কোর্সে আসো আমাদের ক্লাসগুলো করতে, প্রিন্টেড লেকচার শিট সহ আসো। মানে জাস্ট 500 টাকা দিলে তুমি 849 পৃষ্ঠার যে একটা বই পাবা, এই বইটা তোমার জীবনকে বদলায় দিবে, এটা অ্যাকচুয়ালি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। সো এই জিনিসটা এনশিওর করার জন্য তোমার প্রিন্টেড লেকচার শিটটা নাও। আর আরেকটা বিষয়, এই প্রিন্টেড লেকচার শিটে তোমার শুধুমাত্র যেই এটা একটা বই বা এটা একটা লেকচার শিট এরকম না, এটার মধ্যে বিগত 10 বছরের বোর্ডের প্রশ্ন আমরা অ্যাড করছি, বিগত বছরে অ্যাডমিশনে কোন টপিক থেকে কী কী প্রশ্ন হয় সেটা আমরা অ্যাড করছি, অ্যান্ড ব্যাকরণের জন্য অনেক বেশি প্র্যাকটিস অ্যাড করছি। 1 পয়েন্টের স্টুডেন্টরাই হচ্ছে তোমাদেরকে বলে দিবে। সো এমন একটা জায়গা থেকে এই কোর্সটাতে আসলে, এই লেকচার শিটটা নিলে তোমরা এই কাজগুলো বেশ ভালো করে করতে পারবা। ওকে, সোফার হচ্ছে কি আমাদের এইটা নিয়ে হচ্ছে এতটুকুই, আর তেমন কোনো কথাবার্তা হলো নাই। আমাদের কিছু জেনারেল কোশ্চেন রয়েছে। সবুজ ভাই যদি চলে আসতে, আমরা হচ্ছে কি আমি প্রথমটা খালি অ্যান্সার দিয়ে দিই। আগের কোর্সের স্টুডেন্টরা 2.0 ক্লাস করতে পারবে কিনা, বা নিউ করে এনরোল করতে হবে কিনা। হ্যাঁ, তুমি যদি করতে চাও, লাইভ যদি করতে চাও, নিউলি তোমার এনরোল করতে হবে। বাট যদি ভালো করে করে থাকো, দরকার নাই, আমাদের যে রেকর্ডের ক্লাসগুলো রয়েছে ওটাই বারবার দেখো। ভাই বাকি প্রশ্নগুলো দেখবেন। ওকে, ক্লাসে কিভাবে জয়েন করব, এটা হচ্ছে আমাদের যেগুলো রেগুলার ক্লাস সেগুলো তো আমাদের প্রাইভেট গ্রুপেই হবে, আমাদের ওয়েবসাইটে হবে। সেই ক্লাসগুলো তোমরা যথারীতি তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে, তোমরা বুঝে ফেলবে কী কী ভাবে ক্লাস করতে পারবে। আর কিউএনএ সেশন যেগুলো হয় সেগুলো আমাদের হচ্ছে সেটা আমাদের গুগল মিটে হয়, সেটার লিঙ্ক আমরা যথাসময়ে তোমাদেরকে আমাদের যে প্রাইভেট গ্রুপটা থাকে সেই গ্রুপে আমরা দিয়ে দিই।
ওকে, এইগুলো আমরা গতকাল কিন্তু আলোচনা করেছি ফার্সিম, আচ্ছা, যে ঠিক আছে। এগুলোতে বাংলা প্রথম পত্র সম্পর্কে প্রশ্ন আছে, 17 কিভাবে পাবো, হাতে লেখা কিভাবে দ্রুত করব, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা গতকাল আরো বিস্তারিত কিন্তু আলোচনা করেছি। সো আজকে করলে আবার সেটা হচ্ছে আমার মনে হয় যে রিপিট হয়ে যাবে। বুঝতে পেরেছি, তাহলে তো খুব ভালো কথা, এগুলো গতকালকে আলোচনা হয়ে গেছে। তো সবকিছু মিলে যদি হচ্ছে কি আমি চিন্তা করি, আমাদের ক্লাসটা কিন্তু শেষের দিকে ভাই, শেষ মুহূর্তে 1.0 যেটা আমাদের থেকে চলে যাচ্ছে, যে মোটামুটি ওরা যারা এই কোর্সে আসবে না তাদের জন্য বিদায় বার্তা হিসেবে কিছু থাকছে কিনা আপনার তরফ থেকে, আর যারা নতুন আসবে তাদের জন্য আগমনী বার্তা কিছু থাকছে কিনা? ওকে, যারা 1.0 ছিলে, যাদের জন্য বিদায় বার্তা দিতে বলছে ফারহান ভাইয়া, তো আমি বলতে চাই যে বিদায় বার্তা বলে কোনো কিছু নাই, তবে তোমাদের সামনে কিন্তু একটা বিশাল সময় পড়ে আছে। তোমরা ইতোমধ্যেই একটা কোর্স করে ফেলেছো, যেখান থেকে তোমরা কিন্তু ইতোমধ্যে বুঝে ফেলেছো তোমাদের সামনের দিনগুলোতে প্রিপারেশন কিভাবে কন্টিনিউ করতে হবে। তো এই যে পড়াশোনার যে স্পিডটা ছিল, পড়াশোনার যেই কি বলা যায়, যেই মনোযোগিতার সাথে পড়াশোনাটা করেছো, সেই স্পিডটা ধরে রেখে সামনের দিনগুলোতে পড়াশোনা চালিয়ে যেতে হবে। আর তোমাদের যাবতীয় সমস্যা কিন্তু সমাধান করার জন্য এখনও সুযোগ আছে, কারণ আমরা কিন্তু কিউএনএ সেশন যেগুলো নেব, সেই কিউএনএ সেশনে কিন্তু তোমরাও জয়েন হয়ে সেখানে কিন্তু তোমাদের সমস্যাগুলো সমাধান করে নিতে পারবে। সুতরাং তোমাদেরকে আমরা কোনোভাবেই ছেড়ে যাচ্ছি না, ছেড়ে দিচ্ছি না। এক্স্যাক্টলি, অর্থাৎ তোমাদের হাত যে ধরেছি, হাতটা কিন্তু আমরা ছাড়ছি না। তোমার সাথে দেখা হবে কি হলো তো 1.0 স্টুডেন্টরা। এক্স্যাক্টলি। এবং যারা 2.0-তে যুক্ত হবে তাদের জন্য অবশ্যই অবারিত সম্ভাবনার দুয়ার খুলে গেছে, কারণ তোমাদের জন্য অলরেডি দরজা খুলে দিয়ে আমরা বসে আছি। কখন তোমরা দরজা দিয়ে প্রবেশ করবে, একবার তো শুধু দরজায় নক করতে হবে, আর বাদ বাকি তোমাদের জন্য যা যা করার সব কিছু আমরা করবো। এবং এই জিনিসটা বলে দিতে চাই যে তোমাদের কিন্তু ভাবনার কোনো প্রয়োজন নেই যে আমি কি পড়বো, কিভাবে পড়বো, কতটুকু পড়বো, কোথার থেকে পড়বো, এই ধরনের কোনো ভাবনা ভাবার কাজ কিন্তু তোমাদের নাই। ভাবনা যত আছে সব কিছু আমাদের কাজ, আমরা তোমাদের নিয়ে সকল ভাবনা ভেবে রেখেছি। তুমি কোত্থেকে পড়বে, কতটুকু পড়বে, কিভাবে পড়বে, কত সময় ধরে পড়বে, সকল ভাবনা আমরা ভেবে ফেলেছি। তোমাদের শুধু কাজ, আমরা যে ইনস্ট্রাকশন দেবো সেই ইনস্ট্রাকশন অনুযায়ী পড়াশোনাটা করে যাওয়া। সো সামনের দিনগুলোতে শুধু এটাই কাজ। অবশ্যই সবার আগে আমাদের এই কোর্সে এনরোল করে নিতে হবে, আর দ্বিতীয়ত তোমার পড়াশোনার জন্য প্রস্তুত হয়ে যেতে হবে, এবং আমাদের সাথে এই জার্নিটা পার হওয়ার জন্য, আমাদের সাথে পথ চলার জন্য প্রস্তুত হয়ে যেতে হবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। সো যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে যে তোমাদের জন্য আমরা অপেক্ষা করছি, তোমরা কখন আসবে সেটাই এখন মূল দেখার বিষয়। রূপা একটা প্রশ্ন করেছে যে ভাইয়া প্রাইভেট গ্রুপে অ্যাড কিভাবে হব? রূপা, অ্যাড হওয়ার জন্য তোমার কিন্তু আগে আমাদের কোর্সটা এনরোল করতে হবে। অ্যাপে যে কোর্সটা তোমার পেমেন্ট করার মাধ্যমে এনরোল করলে ওখানে পরবর্তীতে তোমার গ্রুপ লিংকটা চলে আসবে। লিংকে প্রেস করলে তুমি জয়েন দিবা, জয়েন দেওয়ার পরে আমাদের তরফ থেকে জাস্ট ক্রস চেক করে তোমাকে কি বলে অ্যাড করে দেওয়া হবে। সো ফার এতটুকুই। তো শেষমেশ একটা কথাই বলি, 1.0 এর সাথে সম্পর্কটা হচ্ছে আমাদের ছোট গল্পের মতো। রবীন্দ্রনাথ বলেছেন শেষ হইয়াও হইল না শেষ। সো তোমাদের সাথে কিন্তু আমাদের কোনো কিছুই শেষ হয় নাই, শেষ হয়েছে হয়তো কোর্সটা, বাট তোমাদের সাথে আমরা রয়েছি, নাম্বার 1। আর নাম্বার 2, আমাদের যে 2.0 এর স্টুডেন্টরা রয়েছে তাদের জন্য এবার আমরা উপন্যাস লিখতে বসছি, যে উপন্যাসে প্রতিটা পড়তে তোমাদেরকে সাহায্য সহযোগিতা করব। প্রতিটা পড়তে তোমাদের এক একজনের এক একটা গল্পের সুন্দর মতো আমরা সমাপ্তি টানার সর্বোচ্চ চেষ্টা করব। তো স্টুডেন্টস, দেখা হচ্ছে ইনশাআল্লাহ আমাদের 2.0 ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।